কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স, নতুন আরও একটি ঘটনায়। একটি নয়, এখন একসাথে দুটি ঘটনা বলবো। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কানাডার সাসক্যাচুয়ান প্রভিন্সের সাসক্যাটন সিটি থেকে রাখি আক্তার আপু। উনি ইতোমধ্যে আরও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন এবং সেটি আমরা আপলোড করেছি এবং ইতোমধ্যে আপনারা সেটা শুনেছেনও। আর এখন যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক একটি ঘটনা। ঘটনাটির কিছু কিছু বিষয় খুব কমন হলেও একটি জায়গায় খুবই আনকমন। কোন জায়গাটাতে মানে আনকমন, এটি শোনার জন্য পুরো ঘটনাটি অবশ্যই আপনাদেরকে শুনতে হবে। তো ঘটনাটি মূলত 2014 সালে ঘটে। আর 2014 সালে ওনার নানু ক্যান্সারে আক্রান্ত ছিলেন, দীর্ঘদিন ধরে রোগে ভুগেছেন এবং তারপর তো বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ছিল। এই কারণে উনি 2014 সালে মারা যান। তো ওনার নানু মারা যান ওনাদের গ্রামের বাড়ি পিরোজপুরে, আর ওনার লাশ নিয়ে যেতে হবে ওনার নানু বাড়ি গোপালগঞ্জে। তো যেহেতু দীর্ঘদিন ধরে পিরোজপুরে ছিলেন, অনেক মানুষের সাথেই পরিচয় ছিল এবং ওনার মৃত্যুর পর ওনার পরিচিত যারা ছিলেন তার লাশ দেখতে আসে এবং সবকিছু স্বাভাবিকভাবেই সবকিছু শেষ হয়। দেখাদেখির পর আবার লাশটা গোসল দিতে হয়। গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে সব কিছু রেডি করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে রাত হয়ে যায়। অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে। লাশের সাথে যে অ্যাম্বুলেন্সটি নেওয়া হয়েছিল, এই অ্যাম্বুলেন্সের মধ্যে আরও যারা ছিলেন তারা হচ্ছে এই রাখিয়াপুর মেঝো কাকা, তার ছেলে, রাখিয়াপুর মামা, মামি এবং খালু। ওনারা যখন পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন তখন রাতের বেলা তো স্পেসিফিকভাবে ওই জায়গাটির নাম যে কি সেটি আমাকে বলতে পারেননি। তবে এতটুকু বলা যায় যে ওই জায়গাটাতে আশেপাশে কোনো ওরকম জনমানব মানে শূন্য ছিল বলা চলে। ওরকম কোনো ঘরবাড়ি ছিল না, বেশ লম্বা একটি রাস্তা, আর ওই সময় বেশ নির্জন ছিল রাস্তা। আর তখন রাস্তাটা এতটা উন্নত ছিল না, কিছু কিছু জায়গায় ভাঙা ছিল, যার কারণে অ্যাম্বুলেন্স চলতে চলতে মাঝে মাঝে একটু ঝাঁকুনি খাচ্ছিল। আর গাড়ির মধ্যে বসে যারা ছিলেন তারা টুকটাক দোয়া কালাম পড়ছিলেন, কেউ বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তো মোটামুটি যাত্রা শুরু করার 1.5 থেকে 2 ঘন্টা পর ঘটনাটার আসলে সূত্রপাত। এবং ঘটনার সূত্রপাত যেখানে, সেখানকার পরিবেশটা কেমন ছিল মাত্র আমি বলেছি। সবাই খেয়াল করে যে কেমন যেন একটা হাসির শব্দ আসছে, মানে ফিক ফিক করে হাসি শব্দ, মানে যদি কেউ ফিক ফিক করে হাসে মানে হালকা একটা হাসির শব্দ আসে না, তেমন একটা হাসির শব্দ। তো এখন যেহেতু ওই মাইক্রোবাসটা বা অ্যাম্বুলেন্সটা বেশ উন্নত ছিল, আশেপাশে সাউন্ড তেমন আসতো না, আর পুরোটাই তো এসি করা, এসি চলছিল, যার কারণে বাহিরের সাউন্ড কম আসছিল এবং মাইক্রোবাসের মধ্যে বেশ মোটামুটি যে কোনো শব্দ খুব ভালো করে শোনা যাচ্ছিল। এই কারণে ওনারা হালকাই ফিক ফিক হাসির শব্দ শুনতে পাচ্ছিলেন, কিন্তু হাসির শব্দটা কোথা থেকে আসছে? তখন সবাই খেয়াল করে এই হাসির শব্দটা মূলত নানুর লাশ থেকে আসছে এবং নানু ফিক ফিক করে হাসছে, এটা সবাই বুঝতে পারছে। তখন গাড়িতে থাকা প্রত্যেকেই ভীষণ রকমের ভয় পায়, যেটা কিভাবে সম্ভব, একটা মৃত মানুষ কিভাবে এভাবে হাসতে পারে? তাহলে কি উনি জীবিত হয়ে গেলেন? তখন সবাই বুঝতে পারে না, ওনার জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ওনার মৃত্যুর পরে ডাক্তার এসে পরীক্ষা করেছেন এবং তাকে মৃত ঘোষণা করেছেন। অনেক সময় কিন্তু এমন হয়
যে কারো শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, হার্টবিট বন্ধ থাকে, তখন অনেকেই তাকে মৃত মনে করেন। পরবর্তীতে দেখা গিয়েছে যে তিনি জীবিত হয়েছেন। কিন্তু তেমন হলে তো নড়াচড়া করে উঠবে, কিন্তু হাসবে কেন? এটি তো অস্বাভাবিক একটি বিষয়। সবাই ভয় পায়। এর মধ্যে কি হয় যে রাখিয়াপুর যিনি মামা, উনি যে একটা কোরআন শরীফ পড়ছিলেন, এই কোরআন শরীফটি ওনার নানুর বুকের উপরে রেখে দেন। যখনই বুকের উপর রেখে দিয়েছেন তখন কিন্তু একদম স্বাভাবিক, আর হাসির শব্দ নেই, একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। তখন বুঝতে পারে যে এটা প্যারানর্মাল কোনো বিষয়। তা না হলে কোরআন শরীফটা রেখে দেওয়ার সাথে সাথে হাসির শব্দ কেন চলে গেল এবং সবকিছু কিভাবে ঠিক হয়ে গেল? যাই হোক, সবাই যে যার মতো আবারও দরুদ পড়তে থাকে, জিকির আজগার করতে থাকে, এবং তারা চাচ্ছিলেন যে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায়। এই জন্য অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বলেন যে দ্রুত অ্যাম্বুলেন্স চালাতে। এরপরে আরেকটি সমস্যা দেখা দেয়। সমস্যা হচ্ছে যে ওনারা মনে করছিলেন যে লাশটি মনে হয় এবার নড়াচড়া শুরু করেছে। প্রথমে মনে করেছিলেন যে তাদের সকলের মনের ভুল, কেন? যেহেতু রাস্তায় ঝাঁকুনির ফলে স্বাভাবিকভাবেই লাশ নড়তে পারে, তো লাশ যে নড়বে বা নড়ছে এটা তো একদম স্বাভাবিক বিষয়। কিন্তু প্রিয় লিসেনার্স, গাড়ির ঝাঁকুনির ফলে নড়া আর নিজে নিজে নড়া, এটার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ওনারা কিন্তু একজন বিষয়টা দেখছিলেন না। অ্যাম্বুলেন্স চালক ব্যতীত প্রত্যেকেই যারা গাড়িতে ছিলেন তারা এটা খেয়াল করছিলেন যে লাশ নড়ছে। রাখিয়াপুর যিনি মেজো কাকা এবং তার ছেলে, তারা দুজন পরামর্শ করে যে লাশের মাথার দিকের বাঁধন এবং পায়ের দিকের বাঁধন এবং বুকের উপর যে বাঁধনটা থাকে কাফনের কাপড়ের, এই বাঁধনটা তখন খোলা ছিল। তখন বলে যে এটা খোলা থাকার কারণে হয়তো বা মনে হচ্ছে নড়ছে, তাহলে এই বাঁধনটা আমরা দিয়ে দিই। লাশটা কিন্তু কফিনের মধ্যে ছিল না, এটা বলে রাখি। অ্যাম্বুলেন্সের মধ্যে একটা স্ট্রেচার থাকে, ওইটার উপরে ছিল। তখন রাখিয়াপুর মেজো কাকা এবং তার ছেলে দুজন মিলে ওই ওনার নানুর ডেড বডির শরীরের মাথার দিকে, পায়ের দিকে এবং বুকের উপরে ফিতা বেঁধে দেন। যে কাফনের কাপড়ে কিন্তু ফিতা থাকে, মানে সুতার মতো এক ধরনের ফিতা থাকে যেটা দিয়ে বাঁধা থাকে আর কি, আপনারা অনেকেই সেটা দেখেছেন। তো সেটা বেঁধে দেয়। সেটা বেঁধে দেওয়ার পর তখন মনে হলো যে একদম স্বাভাবিক, এখন আর কোনো সমস্যা নেই। তখন সবাই চিন্তা করে যে হ্যাঁ, আসলে এই কারণে নড়ছিল, কারণ হচ্ছে যে গাড়িতে ঝাঁকুনি লাগছিল। তো গাড়ি চলছে, হঠাৎ করে গাড়ির ড্রাইভার সে হার্ট ব্রেক করে বসে। হার্ট ব্রেক করার কারণ হিসাবে সে বলে যে সামনে তো বিশাল একটা খাদ। গাড়ির সবাই বলে কোথায় খাদ? এটা তো কি সরু রাস্তা? বলে আমি দেখলাম খাদ। সবাই গাড়ি থেকে নেমে দেখে না, একদম স্বাভাবিক, সামনে কোনো খাদ নেই। কিন্তু ড্রাইভার দেখেছিল সামনে বিশাল একটা খাদ, এবং এই কারণে সে গাড়ির হার্ট ব্রেক করেছিল। ড্রাইভার প্রচণ্ড ভয় পায়। সবাই বলে যে আসলে রাতের বেলা তো একটানা ড্রাইভ করছো এবং লম্বা রাস্তা চালাতে গেলে, বিশেষ করে রাস্তা যদি শুরু হয়, তখন সামনে হঠাৎ করে এরকম দৃষ্টিভ্রম হতেই পারে। ও কিছু না, চলো। ড্রাইভারকে সাহস দেয়। এখন ড্রাইভার যদি বলে যে আমি গাড়ি চালাবো না, তখন তো আর এক বিপদ হবে। এই রাতের বেলা লাশ নিয়ে, তারপর গাড়িতে মহিলা মানুষ আছে, সব কিছু মিলে একটা বিশাল হ্যাপহ্যাজার্ড সিচুয়েশন তৈরি হবে। তো ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। চালানোর পর ড্রাইভার বলছে যে গাড়ি এত ভার হয়ে গেল কিভাবে? একটু আগেও তো এত ভারী মনে হচ্ছিল না, হঠাৎ করে এত ভারী মনে হচ্ছে গাড়ি চলছেই না, গাড়ি উনি টানতেই পারছিলেন না। তখন গাড়িতে অন্য যারা ছিলেন প্রত্যেকেই তারা উচ্চস্বরে জিকির আজগার শুরু করে দেন এবং
সবাই বলেন যে বাড়িতে না পৌঁছানো পর্যন্ত কেউ কোরআন তেলাওয়াত এবং জিকির আজগারকে কেউ থামাবে না। সত্যি তাই, যখন জিকির আজগার একটু জোরে জোরে তেলাওয়াত শুরু করে তখন গাড়িটা আস্তে আস্তে কিছুটা হালকা মনে হতে থাকে ড্রাইভারের কাছে, এবং এইভাবে সে গাড়ি টেনে সে পৌঁছে যায় তাদের গন্তব্যে। সেখানে যাবার পর স্বাভাবিকভাবেই ওনার নানুর দাফন কাফন সম্পন্ন হয়। পরবর্তীতে তার কোনো সমস্যা হয়নি। কিন্তু একটি বিষয় কেউ বুঝতে পারেনি, সেটি হচ্ছে যে এই রাখি আক্তার আপুর নানু কিন্তু একদম স্বাভাবিকভাবে মারা গিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। তারপর ওনার ক্যান্সার ছিল, ওনার মৃত্যুর এটা একটা বড় কারণ ছিল। কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু ওনার মৃত্যু হয়নি, এবং খুবই সিম্পল, যেটা অনেকের সাথেই ঘটে, যেভাবে হয় মৃত্যু সেভাবেই হয়েছে। কিন্তু তারপরেও কেন এমনটা হলো ওনার লাশের সাথে? কেনই বা গাড়ির মধ্যে উনি ফিক ফিক করে হাসছিলেন? কেনই বা লাশ নড়ে উঠছিল? কেনই বা হঠাৎ করে সামনে ড্রাইভার খাদ দেখেছিল? কেনই বা গাড়ি ভারী হয়ে যাচ্ছিল? এটির উত্তর ওনারা বের করতে পারেননি। কারণ তাদের কথা ছিল যে অনেক ক্ষেত্রে অপমৃত্যু যাদের হয়, এই ধরনের লাশ টানার ক্ষেত্রে গাড়ির এরকম ভার হয়ে যায়, গাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু একদম স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এমনটা কি হতে পারে? এটা ওনাদের কারোরই জানা ছিল না। রাখি আপু ওই সময় শ্বশুর বাড়ি ছিলেন। তো ওনার আম্মুর কাছে যখন তিনি ওনার নানুর লাশ দেখার জন্য আসার ইচ্ছা প্রকাশ করেন, তখন ওনার আম্মু নিষেধ করে দেন। ওনার আম্মু বলেন যে তুমি দূর থেকে তোমার নানুর জন্য দোয়া করো। যদিও বা রাখি আপু আসতে চাচ্ছিলেন, কিন্তু উনি আসেননি। এর পেছনে কারণ হলো যে রাখি আপুর সাথেও বেশ কিছু প্যারানরমাল বিষয় ছিল, যার কারণে ওনার আম্মু চাননি যে এখানে আসার পরে সেই বিষয়টি আরও প্রকট হোক বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হোক। এই কারণেই ওনার আম্মু আসতে নিষেধ করেছিলেন। ধন্যবাদ রাখি আপু, আপনি চমৎকার একটি ঘটনা এবং খুবই ভয়ানক একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো সুদূর কানাডা থেকে আমাদের জন্য ঘটনা পাঠাচ্ছেন, সত্যি আমরা মুগ্ধ আপনার ঘটনায়। তো আপনি দুটো ঘটনা পাঠিয়েছেন, আমি আপনার পাঠানো দ্বিতীয় ঘটনা এখন শোনাতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, রাখি আপুর পাঠানোর প্রথম ঘটনাটি আপনারা শুনলেন, যেটি ওনার নানুর লাশকে কেন্দ্র করে ঘটেছিল। এবার ওনার দ্বিতীয় ঘটনাতে আমরা চলে যাচ্ছি। এই ঘটনার একটি মজার বিষয় হলো, এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি আমার যে জেলা রাজবাড়ী জেলায়। আমি ঘটনাটি পড়তে গিয়ে খুব অবাক হয়েছি। অনেকেই রাজবাড়ির ঘটনা শুনতে চেয়েছিলেন, কিন্তু আমি আসলে আশা করিনি যে এই ঘটনাটি পড়তে গিয়ে আমি বুঝতে পারবো যে আসলে এটা রাজবাড়ী জেলার ঘটনা এবং রাজবাড়িতে ঘটেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে রাখি আপুর আম্মুর নানার সাথে। ঘটনাটির সময়কাল উনি বলতে পারেননি এবং বলেছেন তিনি ঘটনাটির এক্স্যাক্ট সময় জানেন না, তবে সেটা বহুদিন আগের ঘটনা। ওনার আম্মুর নানায়ের নাম আব্দুল হাই মিয়া, আর ঘটনাটি ঘটে ওনার আম্মুর নানা বাড়িতে, যেটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। কুরবানি ঈদের কিছুদিন আগে ওনার আম্মুর নানা গরু কেনার জন্য বের হন দুপুরবেলা। তো কয়েকটি গরু হাট ঘোরেন তিনি, বেশ কিছু গরু দেখেন, অবশেষে পছন্দ মতো একটি লাল গরু কেনেন এবং গরু কিনতে বের হয়েছেন দুপুরবেলা। কিন্তু কিনতে বেশ রাত হয়ে যায়, প্রায় 9টা-10টা হবে এমন আর কি। গ্রামের নীরব রাস্তা ধরে ওনার আম্মুর নানা গরুটি নিয়ে হেঁটে আসছিলেন। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দূরে শেয়াল ডেকে উঠছে। কোথাও কোনো মানুষজন নেই, উনি কিন্তু একা ছিলেন, আর ওনার হাতে গরুর দড়িটি ছিল। আশেপাশে কোনো আলোও দেখা যাচ্ছে না, চাঁদের আলোতে যা দেখা যায় তাই আর কি। কয়েকটি মাঠ, ধানের জমি, আর
রাস্তা পার হয়ে গরুটি নিয়ে যখন একটি আম বাগানের দিকে বা আম বাগানের মধ্যে উনি ঢোকেন, তখন হঠাৎ উনি দেখতে পান, মানে দেখেন যে ওনার আম্মুর নানার গায়ে গরম পানি পড়ছে। তিনি অবাক হন, কি ব্যাপার, এরকম গরম পানি এই আম বাগানের মধ্যে উপর থেকে পড়ছে, ঘটনা কি? তিনি তখন উপর দিকে তাকান, তখন তিনি দেখেন একটি আম গাছের ডালে বেশ কিছু গরুর কাটা মাথা ডালের উপর ঝুলিয়ে রাখা, আর পাশে এই মাথাগুলোর পাশে একজন অপরূপা সুন্দরী নারী বসে আছে। তার শরীর থেকে প্রচুর আলো বের হচ্ছে, আর ওই ঝুলিয়ে রাখা কাটা মাথা থেকে তাজা গরম রক্ত বের হয়ে নিচে পড়ছে, যা তিনি প্রথমে গরম পানি মনে করেছিলেন। পরে উনি দেখেন যে সেটি রক্ত, এবং ওনার জামার দিকে তাকিয়ে দেখেন যে সেটি পানি না, আসলেই রক্ত। রক্তে ওনার জামা ভিজে গেছে। তিনি মনে মনে কিন্তু প্রচুর ভয় পাচ্ছিলেন। তিনি যা দোয়া দরুদ জানতেন মনে মনে সেটা পড়ছিলেন। আর ওই যে গাছের ডালে যে পরীটা বসে আছে, সেই পরীটা বলে ওঠে, কিরে হাই, বাড়ি যাস না কিরে? তখন রাখিয়াপুর আম্মুর নানা বলে, মানে উনি বলে ওঠে আর কি, উনি কিন্তু ভয় পাচ্ছিলেন, কিন্তু সাহস সঞ্চয় করার জন্য উনি বলে যে, ওই পরি, এতগুলো মাথা দিয়ে তুমি কি করবা? ওখান থেকে একটা মাথা আমাকে দাও না, আমি নিয়ে বাড়ি যাই এবং রান্না করে খাই। তখন ওই পরীটি বলে যে, আমি এখানে বসে বসে এই 7টি মাথা পাহারা দিচ্ছি। আমার 6 বোন পাশে যে দিঘিটি রয়েছে সেখানে গোসল করছে। গোসল করে ফিরে আসার পর আমরা প্রত্যেকে এই 7টি মাথা রান্না করে খাবো। তোর তো বহুত সাহস দেখছি, তুই আমার কাছে এই মাথা চাচ্ছিস। তখন তিনি সত্যিই ওনার ঘাড় ঘুরিয়ে দিঘির দিকে তাকিয়ে দেখেন যে 6টি নারী দিঘির পানিতে গোসল করছে। তখন গাছের ডালে থাকা ওই পরী তাকে বলে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমার 6 বোন যদি উঠে এসে তোকে এখানে দেখে তাহলে তোর মাথাও নিয়ে নেবে, আর তোর গরুটি এখানে রেখে যা। এক দৌড়ে বাড়িতে যাবি, পেছন দিকে তাকাবি না, না হলে তোর মাথাও কিন্তু নিয়ে নেব। যখন পরীর এই কথা উনি শোনেন, তখন কিসের কি গরু রেখে উনি ওনার বাড়ির দিকে দেন জোরে এক দৌড়ে উনি বাড়িতে পৌঁছে যান, এবং বাড়িতে গিয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই ওনাকে উদ্ধার করে, আর সকালবেলা জ্ঞান ফেরার পর উনি সকলকে বিষয়টি খুলে বলেন, এবং সবাই পরবর্তীতে ওই আমবাগানে যায়। ওনার ওই গরুটি আর কোথাও পাওয়া যায়নি, হয়তোবা ওই পরীরা ওই গরুটি নিয়ে গেছে। তো আসলে উনি যে সাহসটি করেছিলেন যে তার কাছে মানে একটি মজা করে ওই গরুর মাথা চেয়েছিলেন, এটিতেই মূলত ওই পরী মাইন্ড করে বসে। পরবর্তীতে অনেকেই হয়তোবা বলেছেন তাকে যে, তুমি যদি তার সাথে মজা না করতা, জাস্ট সালাম দিয়ে চলে আসতা, তাহলে এই ধরনের বিষয়টি হতো না, তোমার গরুটিও তুমি খোয়াতে না। যে তুমি তার সাথে মজা করতে গেছো, এই বিষয়টি তারা খুব মাইন্ড করেছে। এই কারণেই হয়তোবা তোমাকে জানে না মারলেও তোমার গরুটি তারা নিয়ে গেছে। তো এটি ছিল ঘটনা। মূলত রাখি আপু আমাদেরকে 2টি ঘটনাই পাঠিয়েছিলেন। আবারও রাখি আপুকে ধন্যবাদ সুদূর কানাডা থেকে আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি লিসেনার্স, রাখি আপুর এই 2টি ঘটনাই আপনাদের ভালো লেগেছে। ঘটনা 2টি যদিও ছোট, কিন্তু আসলেই ভয়ঙ্কর।
স্বাগতম প্রিয় লিসেনার্স, আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সালমান। ওনার একটি ঘটনা ইতোমধ্যে প্রচারিত হয়েছে। উনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং ওনার কর্মস্থল ঢাকা ক্যান্টনমেন্ট। ওনার গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার রূপপুর গ্রামে। আর যে ঘটনাটি উনি শেয়ার করেছেন সেটি অত্যন্ত বেদনাদায়ক এবং আল্লাহ যেন আর কারোর সাথে এমনটি না করেন, আমরা এটাই কামনা করব। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনা যার সাথে ঘটে তার নাম হচ্ছে রেজাউল মোল্লা। তো উনি মূলত পেশায় একজন কৃষক ছিলেন। আর ঘটনাটি শুধু ওনার একার সাথে ঘটেছিল বিষয়টা এমন নয়, ওনার দুই ভাগ্নের সাথেও ঘটেছিল, মানে তিনজন একই সাথে আক্রান্ত হয়েছিলেন। তো ঘটনার সময়কাল ছিল 2007 সালের সেপ্টেম্বর মাসের কোনো একদিন। ওই সময় কাকার বয়স ছিল 45-এর মতো। আমরা জানি যে প্রতি বছর আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে বাংলাদেশে। এই সময়টাতে ইলিশ মাছের প্রজনন সময় থাকে বলে সরকার এই সময়টাতে বিশেষ একটি অভিযান চালান যাতে করে কেউ ইলিশ মাছ ধরতে না পারে, এবং ওই সময়টাতে মা ইলিশ মাছ ধরা একদম নিষিদ্ধ থাকে। যাই হোক, কিন্তু এই রেজাউল কাকা তিনি পদ্মা নদীতে ইলিশ মাছ ধরে বাড়তি আয়ের জন্য উনি এই কাজটি করে যেতেন। আসলে উনি নিষেধাজ্ঞাটা মানতেন না, মানে সোজা বাংলায় যেটা বলা যায় যে তিনি আইন অমান্য করতেন। জাস্ট ওই সময় যাতে একটু বাড়তি আয় হয় এই জন্য তিনি রিস্ক নিতেন। কিন্তু সমস্যা হলো পুলিশ কিন্তু বসে থাকতো না, তারা কিন্তু অভিযান চালাতো যাতে কেউ মাছ ধরতে না পারে। কারণ বছরের ওই সময়টাতে ইলিশ মাছ ডিম ছাড়ে, সেটা আমরা সবাই জানি। যাই হোক, পুলিশ কিন্তু প্রতি রাতেই টহল দিত, যার ফলে রেজাউল কাকা মাছ ধরতে পারছে না। মাছ ধরতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়লে কিন্তু জাল কেটে ফেলা, তারপরে নৌকা জব্দ করা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটত। ঘটনা যেদিন ঘটে সেদিন রেজাউল কাকা কোনোভাবে জানতে পারে যে আজ রাতে পুলিশ নগরবাড়ি ঘাটের কাছে টহল দিবে। তাই রেজাউল কাকা সেদিন রাতে সিদ্ধান্ত নেন যে সে আজকে, মানে ওই রাতে, কাজিরহাট ঘাটের থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে মাছ ধরবেন। রেজাউল কাকা মোটামুটি বিকেলবেলা ওনার দুই ভাগিনা বেলায়েত ও হাশেম তাদেরকে বলে রাখলেন মাছ ধরার কথা। বললেন যে রাত প্রায় 11টা নাগাদ ওনারা নৌকা এবং জাল নিয়ে বের হবেন। বেলায়েত আর হাশেম মাছ ধরতে চলে যায় রেজাউল কাকার সাথে। প্রথমে তারা জাল রেডি করছিল। ঘণ্টাখানিক তিনজন মাছ ধরার চেষ্টা করে, কিন্তু তেমন মাছ না পাওয়ার কারণে তারা যেই জায়গাটাতে মাছ ধরছিল সেখান থেকে নৌকা চালিয়ে সামনের দিকে চলে যায়। কিন্তু নৌকা চালাতে চালাতে তারা এমন একটা জায়গায় চলে আসে যে জায়গাটা খুবই হন্টেড ছিল, এবং সেই জায়গাটার নাম হচ্ছে বোয়ালিয়া। বোয়ালিয়া নামক একটা জায়গা। স্থানীয় অনেকেই নাকি ওই জায়গাটাতে অনেক ভয় পেয়েছেন। অনেক প্যারানর্মাল ঘটনা কিন্তু সেখানে ঘটে। কিন্তু সেখানে প্রচুর মাছ ধরা পড়ার কারণে অনেকেই লোভ করে সেখানে যান এবং যাওয়ার পরেই পড়েন বিপদে। এদিকে রেজাউল কাকা এবং তার দুই ভাগিনা বেলায়েত ও হাশেম তারা দীর্ঘ সময় এই রিস্ক নিয়ে এসেও মাছ না পাওয়ার কারণে তারা খুবই মন খারাপ করেন যে এখনও তেমন কোনো মাছ পড়লো না। এবং তারা যেহেতু ওই বোয়ালিয়ার ওদিকে চলে এসেছিলেন, তারা চিন্তা করলেন যে দেখি এখানে জাল ফেলে দেখি। ওইখানে জাল ফেলার পর অবাক ব্যাপার হচ্ছে যে বেশ মাছ পাচ্ছিলেন, তারা মাছ ধরছিলেন। কিন্তু হঠাৎ করেই ওই জায়গাটাতে নদীর স্রোত বেড়ে যায়। তাই রেজাউল কাকা বেলায়েত এবং হাশেমকে বলেন যে তীরের কাছ দিয়ে, পাড়ের, নদীর যে পাড়ের কাছ দিয়ে যেন নৌকা চালায়। যথারীতি তাই করা হলো। হঠাৎ নদীর পাড়ে একটু আলো দেখা গেল। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। এই কারণে রেজাউল কাকা ভাবলেন হয়তো পুলিশ টহল দিচ্ছে, তারা ভয় পেয়ে যায়। কিন্তু বেলায়েত খেয়াল করে যে নদীর পাড়ে একজন বৃদ্ধা
মানে একজন বৃদ্ধা মহিলা হাতে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। রেজাউল কাকার তো খুবই অবাক হয় যে এত রাতে এই বোয়ালিয়ার এই জায়গাটা এমনিতেই তো হন্টেড জায়গা, তো একজন বৃদ্ধা মহিলা এখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমে তারা মনে করেছিলেন যে জিনভূত নাকি, কিন্তু রেজাউল কাকা চিন্তা করলেন যে জিনভূত তো আগুন দেখে ভয় পায়, তো ওনার হাতে তো একটি হারিকেন রয়েছে, সেই হারিকেনের মধ্যে আগুন জ্বলছে, তো ইনি নিশ্চয় জিনভূত হবেন, ইনি সত্যি সত্যি মানুষই হবেন। তো রেজাউল কাকা ওই নৌকা থেকে, যেহেতু নৌকা তীরের কাছ দিয়ে যাচ্ছিল, তো রেজাউল কাকা ওই বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করেন, একটু জোরে চিৎকার করে প্রশ্ন করেন যে এত রাতে সে এখানে কি করছে বা সে কি চায়। ওই বৃদ্ধা তার স্বরে উত্তর দেয় যে সে কাজিরহাট যাবে, কিন্তু কোনো নৌকা খুঁজে পাচ্ছে না। সেই বৃদ্ধা রেজাউল কাকাকে অনুরোধ করেন যাতে একটু কাজিরহাট ঘাটে পার করে দেয়। রেজাউল কাকার মন তো দয়ার শরীর, ওনার মনে দয়া হয়, এবং রেজাউল কাকা ভাবলেন ফিরতে হলে তো কাজিরহাট দিয়েই আমাদেরকে ফিরতে হবে, তাহলে এই বৃদ্ধা মহিলাকে আমাদের নৌকায় উঠাতে কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এত রাত্রে একজন বৃদ্ধা মহিলা, একটা অসহায় মানুষ বিপদে পড়েছে, তাকে তো এইভাবে ফেলে রাখা যায় না। তাই 7-5 না ভেবে রেজাউল কাকা বৃদ্ধাকে নৌকাতে উঠতে বলেন এবং বেলায়েতকে বলেন নৌকাটা পাড়ে নিয়ে যেতে। তো বেলায়েত প্রথমে ইতস্তত করলেও পরে নিয়ে যায়, কারণ তাদের কাছে একটাই মানে লজিক ছিল যে তিনি যদি জিনভূত হবেন তাহলে তো হাতে আগুন থাকার কথা নয়, তারা এই চিন্তা করেছেন। তো যাই হোক, নৌকা পাড়ে নিয়ে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে তারা নৌকায় তোলেন। নৌকা যখন আবার চলা শুরু করে, হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলা করেন কি, ওই তার হাতে থাকা হারিকেন তিনি অফ করে ফেলেন, মানে আগুন নিভিয়ে ফেলেন আর কি। আর ওনার হাতে একটা পুটলি ছিল, তো পুটলির মধ্যে কি ছিল এটা আসলে তারা জানেন না এবং তারা এটা প্রশ্নও করেননি। আকাশে জ্যোৎস্না ছিল, কিন্তু মাঝে মাঝেই মেঘ ঢেকে যাচ্ছিল, চাঁদকে ঢেকে ফেলছিল। রেজাউল কাকা যতদূর খেয়াল করলেন দেখলেন মহিলা একটা হলুদ রঙের মলিন ধূসর কাপড় পরেছেন, যদিও বা রাতের বেলা সেটা হলুদ না সাদা সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু ওনার মনে হচ্ছিল যেটা হলুদ রঙের একটি মলিন ধূসর কাপড়। হাতে একটা লাঠি ছিল তার, বয়স না হলেও তার 70 পেরিয়েছে এমন হবে। নদীতে অত্যাধিক স্রোত থাকার কারণে রেজাউল কাকা বললেন বাড়ি ফিরে যাবেন তিনি, আর সামনের দিকে এগোবেন না, নৌকা উল্টো দিকে ঘুরিয়ে বাড়ির দিকে যাবেন, আর যাওয়ার পথে বৃদ্ধাকে কাজিরহাট ঘাটে নামিয়ে দেবেন। মহিলা নৌকার এক প্রান্তে আর রেজাউল কাকা এবং বেলায়েত ও হাশেমরা অন্য প্রান্তে বসে আছেন। হঠাৎ নদীর স্রোত এতটা বেড়ে গেল যে সেখানে দাঁড় টানাটাও কঠিন হয়ে যাচ্ছে, মানে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়াটাও কঠিন মনে হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে তারা খেয়াল করেন যে একটা পুটলি নদীর পানিতে ভাসতে ভাসতে তাদের নৌকা অতিক্রম করছে। নৌকা অতিক্রম করার সময় পুটলি আরো কাছ থেকে খেয়াল করেন তারা, সেখানে দেখতে পেলেন পুটলির ভেতর থেকে একটি রক্তাক্ত নবজাতকের হাত বেরিয়ে আসতে চাইছে। সাথে সাথে তারা নৌকার অপর প্রান্তে তাকায়, তারা দেখে সেই বৃদ্ধা মহিলা যেখানে দাঁড়িয়ে আছে, মানে বসেছিলেন সেখানে তিনি দাঁড়িয়ে আছেন, এবং আগের তুলনায় তিনি মনে হচ্ছে যে দ্বিগুণ লম্বা হয়ে গেছে। তার শরীর থেকে আলো বের হচ্ছে এবং তিনি আস্তে আস্তে শূন্যে ভেসে যাচ্ছেন এবং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছেন বাতাসে। তিনজনেই মারাত্মক ভয় পেয়ে যান এবং সর্বশক্তি দিয়ে দ্রুত নৌকার দাঁড় টানতে থাকেন। অনেকক্ষণ দাঁড় ফেলার পরে মনে হচ্ছে নৌকা খুব একটা সামনে এগোয়নি, কারণ উল্টো দিকে কিন্তু স্রোত ছিল। হঠাৎ নদীর পাড় থেকে একটা নাকি সুরে কান্না ভেসে আসে, মানে কান্নার শব্দ। তারা হঠাৎ করে দেখতে পান যে একটি ভেলা নদীতে ভাসছে, তার উপর সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা, মনে হচ্ছে এই ভেলার উপরে কোনো মানুষের লাশ আছে এবং তার উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সেটাকে। সেটা আস্তে আস্তে স্রোতে তাদের নৌকা অতিক্রম করছিল। তো ওই সময় রেজাউল কাকা চিন্তা করলেন যে আসলে এটা কার লাশ দেখি তো, বা এটা কি মানুষের লাশ না কি।
রেজাউল কাকা তার হাতে থাকা যে বইটা, এটা দিয়ে ওই কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে কাপড়টা একটু উঁচু করে ফেলেন, মানে সরিয়ে ফেলেন বেশ কিছুটা অংশ। তো রেজাউল কাকা এবং অন্যরা তারা যেটা দেখতে পান খুবই অদ্ভুত একটি জিনিস, সেটি হচ্ছে যে এটি আসলে কোনো মানুষের লাশ না। তারা দেখে এটি একটা আধা খাওয়া, শরীরের বেশ কিছুটা অংশ খেয়ে ফেলেছে কেউ বা কোনো পশু, এবং এটি একটি শেয়াল জাতীয় পশুর লাশ। মুখটা ছিল বানরের মতো আর সমস্ত শরীর শেয়াল বা কুকুরের মতো। নিথরভাবে ওই ভেলার উপরে কাত হয়ে শুয়ে আছে, কিন্তু তার দু চোখ ছিল খোলা। রেজাউল কাকা বুঝতে পারছেন যে তাদের খুব সমস্যা হতে যাচ্ছে। এগুলো কোনো কিছুই সত্যি নয়, এগুলো সব জিনেদের কারসাজি, কারণ তারা তাদেরকে ভয় দেখাচ্ছে। দ্রুত এখান থেকে চলে যেতে হবে। হঠাৎ করে রেজাউল কাকা, বেলায়েত এবং হাশেম তিনজনই দেখতে পায় যে ওই ভেলায় থাকা যে জন্তুটি সেটি উঠে বসলো এবং উঠে বসে লাফ দিয়ে পানির মধ্যে নামলো। পানির মধ্যে নামার পর সাঁতরে তাদের নৌকায় ওঠার জন্য সামনের দিকে এগোচ্ছে। হাশেম যে কাজটি করে সে তো খুব ভয় পেয়েছিল, এবং সে যে কাজটি করে তার হাতে আরেকটি দাঁড় ছিল, সেটি দিয়ে ওই জন্তুটাকে আঘাত করে এবং ওই জন্তুটি পানিতে মিলিয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর যখন তারা পাড়ে আসেন, যে মাছগুলো ধরেছিলেন, অনেকগুলো মাছই তো তারা ধরেছিলেন, এই মাছগুলো তারা যখন চেক করেন যে কি ব্যাপার, কতগুলো মাছ পেলাম একটু দেখি, তারা দেখে কি যে তাদের মাছের সংখ্যা অনেক কম। তারা তো অনেক মাছ ধরেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা 3 ভাগের 1 ভাগও নেই। তারা সবাই বুঝতে পারে আসলে কি হয়েছে। তারা বুঝতে পারে ওই নৌকায় থাকা ওই মহিলাটি মানুষরূপী জিন ছিল এবং সেই মূলত ওই মাছগুলি খেয়েছে। আর শেয়ালরূপী যেই প্রাণীটি তাদের নৌকার দিকে আসতে যাচ্ছিল, সেটি মূলত মাছ খাওয়ার উদ্দেশ্যেই আসতে যাচ্ছিল, কারণ তাদের কাছে অনেক মাছ ছিল। যাই হোক, যতটুকু মাছ ছিল সেখান থেকে মাছ নিয়ে তারা বাড়ির পথে রওনা দেয়। তারা শর্টকাট হিসাবে মেইন রোড দিয়ে না গিয়ে, তারা মেইন রোড দিয়ে যায়নি। এর পেছনে কারণও আছে, কারণ মেইন রোড দিয়ে গেলে অনেক সময় পুলিশের টহলের মুখে যদি তারা পড়ে এবং ইলিশ মাছ সমেত, তাহলে তো বিপদ আছে। এই জন্য তারা শর্টকাট হিসাবে মেইন রোড দিয়ে না এসে ধান ক্ষেতের আইল ধরে হেঁটে আসছিল। হঠাৎ পেছন থেকে তাদের কানে ভেসে আসে গোঙানির আওয়াজ। কেউ যেন রাগে ফুঁসে ফুঁসে গোঙাচ্ছে। তারা পেছন ঘুরে দেখে অসংখ্য জোড়া লাল চোখ, প্রত্যেক জোড়ায় জোড়ায় লাল চোখ, এবং একটা না, অসংখ্য তাদের পেছন দিকে তাকিয়ে আছে। চোখগুলো যখন আরো সামনে এলো, তারা দেখতে পেল এগুলো না শিয়াল, না কুকুর, না বানর, না বিড়াল, অদ্ভুত টাইপের অনেকগুলো জন্তু রেজাউল কাকাদের দিকে এগোচ্ছে। এমন অবস্থায় ভয় পেয়ে তারা তিনজনই দৌড় শুরু করেন। দৌড়ে কাছে থাকা স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন। ফজরের আজান যখন হয়ে যায় আর কি, যখন মসজিদের কাছে এসে যেতেন তখন তারা কিন্তু আর কিছু দেখেন না যে তাদের পিছনে কি আসছিল, সেগুলো তারা দেখেনি। পরে কিছু সময় পরে ফজর আজান দেয়। আজান দেওয়ার পর তখন তারা বাড়িতে ফেরত আসে। তারা বুঝেছিল আজানের পর আর কোনো সমস্যা হবে না। সকালবেলা স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের সাথে তারা দেখা করেন এবং ইমাম সাহেব সব কথা শুনে পানি পড়া দেন। তো সেদিন সারাদিন আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তার পরদিন রাতের বেলায় তারা তিনজনই একটি স্বপ্ন দেখে। সেটি হলো একটি করুণ আর্তনাদের শব্দ, এবং সেটি করছে একটি অবয়ব, তার চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। আর্তনাদ করতে করতে ওই অবয়বটি তাদের বলছে, তোরা কাজটা ভালো করলি না, এর ফলাফল তোরা পাবি। জাস্ট এতটুকুই বলেছে। তারপর দিন হাশেম স্বপ্ন দেখে, যে মূলত আঘাত করেছিল ওই প্রাণীটিকে। শেষে তার স্বপ্ন দেখে তার বাড়ির উঠোনে কাফন দিয়ে ঢাকা একটি লাশ পড়ে আছে। তারপর দিন ঠিক সন্ধ্যাবেলায় হাশেম ক্ষেত থেকে বাসায় ফিরে দেখে তার স্ত্রী বাসায় নেই। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায় না। এখানে একটু বলে রাখা ভালো যে হাশেমের স্ত্রী ছিল 6 মাসের সন্তান সম্ভবা।
এদিকে রাত হয়ে গেল, কিন্তু হাশেমের স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। আশেপাশের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। পরদিন সকালবেলা হাশেমের বাড়ির পেছনে একটি পুকুর রয়েছে, ওই পুকুরের কোনায় মৃত অবস্থায় হাশেমের স্ত্রীকে পাওয়া যায়। লাশের অবস্থা ছিল ভয়ঙ্কর। লাশটি দেখে সকলের কাছে মনে হয়েছিল যে কোনো ভয়ানক জন্তু তার সারা গায়ে ধারালো নখ দিয়ে আঁচড় দিয়েছে, আর তার ঘাড়টা উল্টো দিকে ঘোরানো, মানে ঘাড় ঘুরিয়ে ফেলেছে হত্যা করার জন্য। তার কিছুদিন পর থেকে তাদের তিনজনের বাড়িতে রাতে টিনের চালে ঢিল মারার শব্দ হতো। বাহিরের দিকে গোঙারের আওয়াজ শোনা যায় এবং চালে শোনা যায় হচ্ছে এই ঢিল মারার শব্দ। এদিকে রেজল কাকা রাত্রেবেলা এই শব্দ শুনতো এবং তার স্ত্রীকে ডাক দিত। তার স্ত্রীকে বলতো যে সে কোনো শব্দ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু তার স্ত্রী বলে সে তো কোনো শব্দ শুনতে পায় না। তার কিছুদিন পর হাশেমের শরীর খারাপ হতে থাকে। হাশেম বলতে যিনি ওই প্রাণীটিকে আঘাত করেছিল, তার শরীর খারাপ হতে থাকে এবং দিন দিন সে শুকিয়ে যেতে থাকে এবং মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ শুরু করে। সে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় আর সে বলতে থাকে, আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, আমি বাঁচতে চাই। যখন মানুষ জিজ্ঞেস করতো কোথায় নিয়ে যাবে, হাশেম চুপচাপ উপরের দিকে তাকিয়ে থাকতো। এরপর একজন কবিরাজকে দেখানো হয়। কবিরাজ হাশেমের বাড়িতে আসেন এবং হাশেমকে দেখে বলেন রেজাউল আর বেলায়েতকেও এখানে আসতে হবে। পরে কবিরাজ একটা ঘরে তাদের তিনজনের সাথে ঘটে যাওয়া সেই রাতের সকল ঘটনা এক মনে শোনেন। তারা সব খুলে বলেন। কবিরাজ তখন হাশেমের বাড়িতে ঘরের ভেতরে হাশেমকে সামনে নিয়ে বসেন। কবিরাজের ব্যাগ থেকে দুটো গরুর পাঁজরের হাড়, কাঁচা হলুদ, এরকম বেশ কিছু জিনিস নিয়ে তিনি বসেন এবং চোখ বন্ধ করে কি যেন পড়তে থাকেন। এরপর কবিরাজ সবাইকে সেই রুম থেকে চলে যেতে বলে, শুধু তিনজন বাদে, রেজল কাকা এবং তার সাথে থাকা দুজন। কবিরাজ এরপর যেই হাড় দুটি ছিল, এই হাড় দুটি একত্র করে হাশেমকে জিজ্ঞেস করে, তুমি কেন এসেছ? হাশেম গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আমরা জিন, আমার নাম সাবাহ, আমরা মোট 4 জন একসাথে থাকি। সেদিন রাতে ওরা 3 জন আমাদের এলাকায় নৌকা নিয়ে চলে আসে। ওদের নৌকার মাছ ছিল আমাদের লক্ষ্য, কিন্তু হাশেম আমার ভাইয়ের শরীরে আঘাত করে। এর প্রতিশোধ হিসাবে আমরা তার স্ত্রীকে হত্যা করেছি। এখন তাকেও আমরা শান্তিতে থাকতে দেব না, তাকেও মেরে ফেলব। কবিরাজ বলে, তুমি যদি না যাও তাহলে তোমাকে বন্দি করব। তখন জিন হো হো করে হেসে দেয়, বলে, আমরা 4 ভাই, তুই আমাদের কিছুই করতে পারবি না। কবিরাজ হাশেমকে একটি তাবিজ দিয়ে চলে যায় আর বলে কখনো যেন এই তাবিজটি সে না খোলে, আর কিছু ঝাড়ফুঁক করে কিছু পানি পড়া দিয়ে যায়। তারপর 6 মাস কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক। হাশেম সুস্থ, রেজল কাকার সাথেও কোনো ঘটনা ঘটে না এবং তাদের সাথে আরেকজন যিনি ছিল তার সাথেও ঘটে না, যে বেলায়েত আর কি, তার সাথেও ঘটে না। এর মধ্যে এই ঘটনা প্রায় সবাই ভুলতেই বসেছে। আর হাশেম যখন বেশ কিছুটা সুস্থ হয়ে যায় তখন সে দ্বিতীয় বিয়ে করে। তার স্ত্রী মারা যাওয়ার 6 মাসের মধ্যে বা 6 মাস পর সে দ্বিতীয় বিয়ে করে। এই ঘরে পরবর্তীতে তার একটি সন্তান হয়, ছেলে সন্তান। সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল, কোনো সমস্যা নেই, কোনো প্যারানরমাল ঘটনা তাদের 3 জনের কারোর সাথেই ঘটছিল না। কিন্তু হঠাৎই একদিন তার জমিতে ধান কাটার সময় হয়। সেদিন দুপুরে ধান কেটে বাড়িতে সে খেতে আসে এবং তার স্ত্রীকে বলে যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওদিকে রাত 10টা বেজে যায়, তবু হাশেম ফিরে না আসায় হাশেমের স্ত্রী তার স্বামী যাদের দিনমজুর হিসেবে ওই দিন কাজে রেখেছিল তাদেরকে অবশ্য সে চিনত আর কি, তাদের বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ নেয়। কিন্তু তারা বলে হাশেম তো বিকাল 4টার দিকে মাঠ থেকে চলে আসে। পরবর্তীতে হাশেমের স্ত্রী এবং তার আত্মীয় স্বজন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না।
যখন চারদিকে চাউর হয়ে যায়, হাশেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন গ্রামের অনেকেই হারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে হাশেমকে খুঁজতে থাকে এবং ওই রাতেই হাশেমকে পাওয়া যায়। হাশেমের ধানের জমি থেকে কিছুটা দূরে একটি ডোবার মধ্যে হাশেমকে খুঁজে পায় গ্রামবাসী। ডোবাতে পানি ছিল কম, কাদা ছিল বেশি। সেই কাদায় একদম পুরো মেঘে হাশেম একাকার। তাকে সেখানে পড়ে থাকতে দেখে গ্রামবাসী সেখানে যায় এবং তাকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করে দেখা যায় সে আর জীবিত নেই, সে মারা গেছে। ওই কাদাতে ধস্তাধস্তির ছাপ দেখা যায়। ওই সময় তার গায়ে কিন্তু ওই তাবিজটি ছিল না, হয়তোবা কোথাও পড়ে গিয়েছিল এবং এই কারণেই তাকে আক্রমণ করেছিল ওই জিনেরা। ঘটনা এতটুকুই। রেজাউল কাকা উনি গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বেলায়েত বর্তমানে তিনি কাঁচা সবজির ব্যবসা করেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বিভিন্ন ঘটনায় বারবার আমরা বলে আসছি যে রাতের বেলা যদি কখনো কোনো প্রাণীর উপস্থিতি নিয়ে আমাদের সন্দেহ হয়, আমরা কোনোভাবেই সেই প্রাণীর গায়ে আঘাত করব না, সে যাই ঘটুক না কেন। এর আগেও কিন্তু বিভিন্ন ঘটনায় আমরা কিন্তু বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি এই বিষয়টি আসলে কি পরিণতি হতে পারে যদি আমরা এই ধরনের কাজ করি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব রাতের বেলা অকারণে কোনো প্রাণীর গায়ে যেন আমরা আঘাত না করি। আর এই ঘটনাটি আমাদের এটাই কিন্তু শিক্ষা দিয়ে যায়। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ শেখ সালমান ভাই, উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি তিনি আরও ঘটনা পাঠাবেন আমাদেরকে। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আরও একটি নতুন ঘটনায়। আর এখন যে ঘটনাটি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি ইতোপূর্বে আরও দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন এবং যথারীতি সেই দুটি ঘটনা সিলেক্টেড হয় এবং এই দুটি ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। আর তিনি পাঠিয়েছেন, তার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের ক্রোড়দুলিয়া গ্রামে থাকেন। আর উনি মূলত বর্তমানে পাবনার গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের বাংলা ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আসলে উনি যেটি বলেছেন যে প্যারানরমাল ঘটনার সম্মুখীন কিন্তু কেউই হতে চায় না, সাহসী কিছু ব্যক্তি ছাড়া। অনেক সাহসী ব্যক্তি আছে, তারা প্যারানরমাল বিষয় চায় যে তাদের সাথে ঘটুক। তবে আসলে এই ধরনের ঘটনা স্বভাবতই ইচ্ছাগতভাবে কেউ কাম্য করে না, স্বাভাবিক কোনো মানুষ আর কি। তো যাই হোক, যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই আব্দুর রাজ্জাক ভাইয়ের দাদির এক ভাইয়ের সাথে। ওনার দাদি গত ফেব্রুয়ারিতে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাটি ওনার দাদি এই আব্দুর রাজ্জাক ভাইয়ের আপন ছোট ভাই মোহাম্মদ রাহিমুল ইসলামের সাথে শেয়ার করেছিলেন, তিনি জীবিত থাকা অবস্থায় আর কি। তো সেই ঘটনাটি মূলত আমাদেরকে উনি পাঠিয়েছেন। ঘটনা যখন ঘটেছে এক্স্যাক্ট সময়টা আমাদেরকে বলেননি, তবে ওই সময়ে ওনার দাদির ভাইয়ের বয়স ছিল 19 কি 20 বছর। দাদির ওই ভাই থাকতেন ওরাই এখন যে গ্রামে উনি থাকেন আব্দুর রাজ্জাক ভাই, ওনাদের যেই ক্রোড়দুলিয়া গ্রাম, সেই গ্রাম থেকে 2-3 গ্রাম পরে যশোমন্ত দুলিয়া নামক গ্রামে থাকতেন। আগেকার দিনে কিন্তু অনেক মানুষের জীবিকার তাগিদে ভ্যান চালাতেন, যদিও এখন অনেকেই চালান। আগে সেই পা চালিত ভ্যান নাই, এখন তো ব্যাটারি চালিত ভ্যানের আবির্ভাব ঘটেছে। তো দাদির ওই ভাই তিনিও জীবনযাপনের জন্য ভ্যান চালাতেন, পায়ে চালিত ভ্যান মূলত। ঘটনা যেই রাতে ঘটে মূলত ওই রাত যখন 8টা কি 8:30 বাজে। আগেকার দিনে কিন্তু ওই রাত 8টা 8:30 মানে কিন্তু অনেক রাত। তো দাদির ওই ভাই ভাবলেন যে অনেক রাত তো হয়ে গেছে, তো আজকে আর ভ্যান না চালাই, আর ক্ষুধাও লেগেছে, বাড়িতে ফিরে যাই। তিনি ভ্যান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি যেখান থেকে আসবেন সেখান থেকে তার নিজ বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার হবে। তিনি ভেবেছিলেন গ্রামের যদি 2-3 জন প্যাসেঞ্জার পাই
তো তাদেরকে নিয়ে বাড়ি যাব। যদিও বা তিনি দুজনকে পেয়েও যান, কিন্তু সমস্যা হলো তাদের বাড়ি আধা কিলোমিটারের মধ্যেই। ওই দুজনকে তিনি চেনেনও। তো এখন তাদেরকে তো আর তাদের বাড়ির এরিয়া পার করে তার বাড়ির দিকে নিয়ে যাওয়া যায় না। তো তারা দুজন পথিমধ্যেই নেমে যান যার যার গন্তব্যে, তারা তাদের বাড়িতে চলে যান। এখন ওই ভ্যান চালক মানে দাদির ওই ভাইকে তো এখন একাই যেতে হবে, কিছু করার নেই। তিনি রওনা দেন, ভ্যান চালানো শুরু করেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, গ্রামের সরু রাস্তা ছিল সেটি, এবং আশেপাশে কিন্তু বিভিন্ন গাছপালা থাকার কারণে রাত, হালকা রাত হলে যেমন খুব গভীর রাত মনে হয়, ঠিক তেমনি চাঁদের আলোতে কিছুটা রাস্তা আবার পরিষ্কারও দেখা যায় মাঝে মধ্যে। আর রাস্তার আশেপাশের বাড়ির কিছু আলোতে রাস্তার কিছু কিছু অংশ আবার টের পাওয়া যায়, মানে মোটামুটি দেখা যায় আর কি। তো যাই হোক, এইভাবেই গ্রামের মানুষরা রাস্তা দিয়ে চলাফেরা করে আর কি। উনি যখন বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছেন ভ্যান চালাতে চালাতে, তো হঠাৎ করে তিনি কিছুটা দূরে জল জল করছে এমন কিছু রাস্তার মাঝখানে রয়েছে, উনি এটা লক্ষ্য করেন। তিনি ভ্যান চালিয়ে ওটার কাছাকাছি যেতেই তিনি দেখতে পান একটা ধপধপে সাদা ছাগল, যার পুরো শরীর থেকেই আলো ঝরছে মনে হচ্ছে, চকচক করছে তার গায়ের রং। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু নড়াচড়া করছে না। তিনি ওই ছাগলটির দিকে তাকিয়ে বেশ অবাক হন, কিছুটা ভীত সন্ত্রস্ত হন, কিন্তু বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। এখন তিনি চিন্তা করেন ওকে ধমক দিয়ে রাস্তার এক পাশে সরিয়ে দেই, হয়তোবা কারো বাড়ির ছাগল বের হয়ে গেছে। কিন্তু এত সুন্দর ছাগল বা গায়ের রং উনি আগে কখনো দেখেননি। উনি চিন্তা করেন যে কান্নাকার ছাগল, ধমক দিয়ে রাস্তার পাশে নামিয়ে দিই। তো গ্রাম্য ভাষায় আমরা অনেক সময় কোনো কিছু তাড়াতে, কুকুর, বিড়াল, গরু, ছাগল তাড়াতে আমরা বলি না যে হুর, হুট, হুস, এরকম শব্দ করি কিন্তু আমরা। তো উনি এভাবে এরকম শব্দ করে গেলি বলে বলছে আর কি, মানে ওটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি। তো এতক্ষণ যে শব্দ করছে, ওই ছাগলটা কিন্তু মানে চুপচাপ দাঁড়িয়েছিল, ওনার দিকে কিন্তু তাকাচ্ছিল না। কিন্তু একটা পর্যায়ে ওই ছাগলটি ওনার দিকে তাকান। ওনার দিকে তাকানোর সাথে সাথে দেখেন যে ছাগলটির চোখ লাল এবং জল জল করছে আর কি, লাল টকটকে জল জল করছে। আর এর মধ্যে ছাগলের চোখের কিন্তু কোনো মনি নেই, পুরোটাই লাল টকটকে। হঠাৎ আরো একটি বিষয় তিনি লক্ষ্য করেন যে এই ছাগলের যে দুটো শিং রয়েছে, এই শিং দুটি অস্বাভাবিক রকমের লম্বা হয়ে যাচ্ছে। তিনি কিন্তু ভ্যানের উপরই বসে আছেন। তিনি ছাগলের এই দৃশ্য দেখে খুবই ভয় পান এবং তার পুরো শরীর আস্তে আস্তে অবশ হয়ে যেতে থাকে ভয়ে। তিনি বোবার মতো বাকহীন হয়ে পড়েন। আচমকা তার ভ্যান সহ তিনি নিচ থেকে উপরে হাওয়ায় ভাসতে শুরু করেন এবং তিনি দেখেন তার নিচের পাকা রাস্তা ফেটে দুই ভাগ হয়ে যাচ্ছে। তিনি দোয়া কালাম পড়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। এর মধ্যেই তিনি সেন্সলেস হয়ে যান। এরপর তার আর কিছু মনে নেই। রাতে যাতায়াতের সময় আর একজন গাড়ি চালক, যাকে তিনি চিনতেন, দুজন পরস্পরের চেনা জানা ছিল আর কি। তো ওই গাড়ি চালক ওনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়ে তার বাড়িতে খোঁজ দেন এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে নিয়ে সেবা যত্ন করার পর তার জ্ঞান ফেরে। তিনি সব ঘটনা খুলে বলেন যে কি ঘটেছিল গত রাতে। গ্রামের এক কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, যার নাম ছিল ইরফান কবিরাজ। সবাই ইরফান কবিরাজকে এই নামেই চিনত আর কি। বার্ধক্যজনিত কারণে এই ইরফান কবিরাজের কিন্তু মৃত্যু হয়েছে। অস্বাভাবিক রকমের মৃত্যু হয়নি, এমনিতেই মারা গেছে বয়স হওয়ার কারণে। যাই হোক, সেই কবিরাজের কাছে তাকে নেওয়া হয়। কবিরাজ বলেন এক বদ জিনের আছর তার উপর পড়েছে, তার পিছু লেগেছে। কিন্তু কারণ কি, হঠাৎ করে তার পিছনে কেন লাগলো? তো কবিরাজ জানান যে ওনার দাদির ওই ভাই
যখন ওই রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন, রাস্তার ওই জায়গায় ওই জিনের দুটি বাচ্চা খেলাধুলা করছিল। তো ওই দাদির ওই ভাই যখন ভ্যান চালিয়ে আসছিলেন, তখন তার ওই ভ্যানের সাথে ধাক্কা লেগে ওই জিনের এক বাচ্চা ব্যথা পায়। এরই আক্রোশে অর্থাৎ ক্রোধে সেই বদ জিন তার উপর প্রতিশোধ নিতে রাস্তাতেই এরকম আচরণ করে। কিন্তু এতটুকু হয়ে গেলেই ভালো হতো, কিন্তু তা না, ওই বদ জিনটি তার পিছু ছাড়েনি, আর সামনে আরো অনেক বিপদ আছে ওই পরিবারের উপরে, এটিও কবিরাজ বলেন এবং তারপরে আর কোনো কিছু বলেন না। তো পরিবারের সদস্যরা তারা দাদির ভাইকে নিয়ে বাড়িতে ফিরে যান। এর প্রায় 17 থেকে 18 দিন কেটে যায়, এর মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। হঠাৎ দাদির ওই ভাইয়ের বাবার বড় একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে তার বাবা 2 পা হারান, পঙ্গু হয়ে পড়েন তার বাবা। তবে উনি সবাইকে একটি ভয়ানক বিষয় অবহিত করেন, সেটি হচ্ছে তিনি যেই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট করেছিলেন, তিনি যখন ওই জায়গাতে গাড়িতে যাচ্ছিলেন, তখন ঠিক ওই জায়গার মানে যে অ্যাক্সিডেন্টের যে জায়গাটি, এই জায়গার কিছুটা পূর্বে দূর থেকেই তিনি লাল শাড়ি পরা একজন মহিলাকে রাস্তা পার হতে দেখছিলেন। কিন্তু ওই লাল শাড়ি পরা মহিলার কাছে গাড়ি যেতেই অ্যাক্সিডেন্টটা ঘটে। ওনার এই কথার তেমন কেউ গুরুত্ব দেয় না, আসলে জাস্ট খালি সান্ত্বনা দেয়। যাই হোক, এই ঘটনার 4 থেকে 5 দিন পর দাদির ভাইয়ের মা, মানে দাদির মা আর কি, তিনি সাংসারিক কাজ করতে গিয়ে দা ব্যবহার করছিলেন, কোনো কিছু কাটছিলেন আর কি, মানে দা দিয়ে গাছে একটি ডাল কাটছিলেন তিনি। তো এই কাটার সময় হঠাৎ করে তার বাম হাতের এক আঙ্গুলে দায়ের কোপ লাগে, খুবই জখম হয়, যদিও আঙ্গুল কেটে পড়ে যায়নি, কিন্তু খুব জখম হয়। তার চিকিৎসা করা হয়। তিনি এবার আরেকটি ভয়ানক তথ্য সবাইকে জানান, সেটি হচ্ছে তিনি যখন গাছের ডাল কাটছিলেন, তখন গাছের ডালে তিনি একজন লাল শাড়ি পরা মহিলাকে বসে থাকতে দেখেছিলেন। আর যখন ওই মহিলাকে দেখেছিলেন, তখন দেখেছিলেন যে ওই মহিলা তার দিকে তাকিয়ে আছে এবং খুবই রাগী চেহারা। তো এই দৃশ্য দেখেই মূলত উনি কিছুটা, ওনার মনোযোগ নষ্ট হয়ে যায়, যেহেতু উনি দা দিয়ে ডাল কাটছিলেন। আর উনি চিন্তা করেছেন কি ব্যাপার, একজন মহিলা এই ডালের উপর এইভাবে বসে আছে কেন। উনি কিন্তু অস্বাভাবিক, মানে কোনো জিন ভূত পরি এরকম কিছু মনে করেনি, তিনি একজন স্বাভাবিক মানুষ মনে করেছিলেন। কিন্তু ওই যে একটু বেখেয়াল হয়ে গিয়েছিলেন, যেহেতু উনি দা দিয়ে ডাল কাটছিলেন, তখনই মূলত ওই দায়ের কোপটা ওনার আঙ্গুলে এসে লাগে। তো যদিও বা তার আঙ্গুল ওরকম ক্ষতি হয়নি, তারপরও জখম হয়েছিল বেশ। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই কারণে আবার সেই কবিরাজের কাছে তারা যান। তো কবিরাজ সবকিছু শোনেন এবং তিনি বলেন যে আগেই তো বলেছিলাম যে ওই জিনটি তোমাদের পিছু লেগে আছে, তোমাদের ক্ষতি করবে, কারণ তার বাচ্চার বেশ ক্ষতি হয়েছিল ভ্যানের ধাক্কা লেগে। তো কবিরাজ বলেন এর একটা বিহিত করা দরকার, তা না হলে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। তো ওই জিনকে হাজির করেন ওই কবিরাজ, কিন্তু জিন কোনো কিছুতেই কথা শোনে না। অবশেষে কবিরাজ তাকে বোতলে বন্দি করে ফেলেন। তো সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল। 1 মাস 2 মাস হয়ে যায়, একদম স্বাভাবিক, কোনো ঘটনা ঘটেনি, কোনো ধরনের কোনো প্যারানরমাল বিষয় ঘটেনি। তো 2 মাস পরেই এবং 3 মাসের মাথায় দাদির ওই ভাই কোনো ধরনের কোনো কারণ ছাড়াই হার্ট অ্যাটাক করে মারা যান। তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ একজন মানুষ ছিলেন, পরিশ্রমী মানুষ ছিলেন, কোনো ধরনের অসুস্থতা তার মধ্যে ছিল না। জাস্ট শুধু ওই ভ্যান চালানো বাদ দিয়েছিলেন, যেহেতু উনি দীর্ঘদিন ভ্যান চালানোতে অভ্যস্ত ছিলেন, জাস্ট খালি ভ্যান চালানোটা বাদ দিয়েছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, আমরা সেটাও কামনা করছি। ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাই, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি আপনার ঘটনাটি লিসেনারদের ভালো লেগেছে।
আশা করছি আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। ধন্যবাদ। স্বাগত প্রিয় লিসেনার্স আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি কুষ্টিয়া থেকে আমাদেরকে পাঠিয়েছেন শুভ ভাই। আর এই ঘটনাটি ওনার পাঠানো দ্বিতীয় ঘটনা। আর মূলত যার কাছ থেকে ঘটনাটি উনি সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে রবিন, ওনার বন্ধু। আর যার সঙ্গে ঘটেছিল তিনি হচ্ছেন রবিনের মায়ের মামা, সম্পর্কে রবিনের দাদু হয়। তো ঘটনাটি আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগের। বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স, বেশ আগের ঘটনা। রবিনের দাদার নাম ছিল রেন্টু আলী, আর তার বাড়ি ছিল কুষ্টিয়ার পোড়াদহ নামক স্থানে। আর পোড়াদহ সম্পর্কে তো আপনারা জানেন যে বেশ পুরাতন একটি স্টেশন, আর বেশ পুরাতন একটি জংশন বলতে হবে। আর তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। তো মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে। তো রবিনের দাদুর একটাই শখ ছিল, সেটা হচ্ছে সিনেমা দেখা। তো সিনেমা হলে গিয়েই হোক কিংবা পাড়াতে ভিসিআর ভাড়া করে হোক, আগে ভিসিআর ছিল, এখন তো সেটা দেখা যায় না। ভিসিআরের যুগ শেষ হওয়ার পরে সিডি প্লেয়ারের যুগ আসলো, এখন সেটাও শেষ হয়ে গেছে। তো ওই সময় ভিসিআর ছিল আর কি। তো সিনেমা হলে গিয়েও দেখতেন, আবার ভিসিআর এনেও দেখতেন, বা কোথাও যে ভিসিআর আনা হয়েছে তাহলে ওনাকে আর থামানো যেত না। সিনেমা দেখা থেকে তাকে কখনোই আসলে আটকানো সম্ভব ছিল না। পোড়াদহতে তখন কোনো সিনেমা হল ছিল না। সিনেমা দেখতে হলে যেতে হতো কুষ্টিয়াতে একটা হল ছিল বনানী হল, ওখানে যেতে হতো। যদিও কুষ্টিয়া বেশি দূরে না পোড়াদহ থেকে, মাঝখানে মাত্র 2টো স্টেশন রয়েছে। রবিনের দাদু ট্রেনে করে রওনা দিল কুষ্টিয়া বনানী হলের উদ্দেশ্যে। কুষ্টিয়ায় গিয়ে সিনেমা হলে পৌঁছালো সে। সিনেমার সময় ছিল সন্ধ্যা 7:30 থেকে, মানে শো শুরু হবে আর শেষ হবে রাত 10:30, এমনটাই সাধারণত সময় থাকে। তবে ওই সিনেমাটি মানে বেশ বড় ছিল, আর মাঝখানে বিদ্যুৎ বিভ্রাট এবং 2বার বিরতি দেওয়ার কারণে সিনেমা শেষ হতে হতে রাতের শোটা বিশেষ করে বেশ দেরি হয়ে যায়। সিনেমা শেষ করে রবিনের দাদু যখন স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছায় তখন বাজে রাত প্রায় 12:30। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কুষ্টিয়া থেকে পোড়াদহ যাওয়ার লাস্ট একটা ট্রেন ছিল। লাস্ট ট্রেন যেটা ছিল এটা একটা মেইল ট্রেন ছিল, যেটা টাইমিং ছিল হচ্ছে 11:10, কিন্তু সে পৌঁছেছে রাত 12:30। ট্রেনটা স্বাভাবিকভাবে চলে গেছে। সিনেমা দেখার নেশায় কিন্তু তার ট্রেনের সময়টা একদমই খেয়াল ছিল না। রাত তো অনেক হয়ে গেছে, কোথাও কোনো লোকজন নেই, চারদিক ফাঁকা। আজ থেকে 30-40 বছর আগের সিচুয়েশন তো বুঝতেই পারছেন, আরও ফাঁকা। এখন তিনি বাড়ি ফিরবেন কিভাবে? প্ল্যাটফর্মে তিনি শুয়ে থাকতে পারেন বটে, কিন্তু পরদিন সকালে তো তাকে আবার কাজে যেতে হবে, সবজি বিক্রি করতে হবে। ঘাট থেকে সবজি কিনে আবার বাজারে গিয়ে বিক্রি করতে হবে। একদিন না ব্যবসা করলে তো সংসারে বাজার করতে পারবেন না তিনি। তো এই সবগুলো চিন্তা তিনি মাথায় রেখে ভাবলেন যে যেভাবেই হোক রাত্রেবেলাই আমাকে বাড়িতে যেতে হবে। এসব কথা ভেবে তিনি ঠিক করলো যে রেল লাইন ধরে হেঁটেই তিনি বাড়ি চলে যাবেন, দূরত্ব তো বেশি না। তো হেঁটে যেতে ঘন্টাখানেকের বেশি সময় হয়তো বা তার লাগবে না, তিনি এইভাবে চিন্তা করেছিলেন। কখনো যে আসলে দিনের বেলা হেঁটে আসেননি তা না, হেঁটে এসেছেন। তো উনি ভাবলেন যে তাহলে হেঁটেই চলে যাই। যেমন ভাবনা তেমনই কাজ, তিনি হাঁটতে শুরু করলেন। তিনি বেশ খোশ মেজাজে হেঁটে যাচ্ছিলেন। ওই সিনেমায় যে গানগুলো দেখেছিলেন সেই গানগুলো নিজের মতো করে আওড়াচ্ছিলেন, জোরে জোরে গান গাচ্ছিলেন। তবে আশেপাশে তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না, মানে তিনি একাই সামনে পেছনে মাঝে মাঝে তাকাচ্ছিলেন যে কোনো মানুষ আসে কি না। মানুষ আসলে হয়তো তার সাথে গল্প করতে করতে বেশ খানিকটা পথ হেঁটে যাওয়া যাবে, কিন্তু তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। নিজের মনের ভয় দূর করার জন্যই মূলত ওই সিনেমায় একটু আগে দেখে আসা বা শুনে আসা গানগুলো নিজের মতো করে তার গলায় তিনি গেয়ে যাচ্ছিলেন।
এভাবে তিনি অর্ধেকের মতো রাস্তায় চলেও আসেন। দূরে শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। কিছুটা দূরে রেল লাইনের পারে কি একটা পড়ে আছে ওনার কাছে মনে হচ্ছিল। ওনার হাতে আবার টর্চ লাইট ছিল। টর্চ জ্বালিয়ে তিনি দেখলেন যে একটা মানুষের মাথার খুলি। মধ্যরাতে রেল লাইনের পারে নির্জন জায়গায় মানুষের মাথার খুলি দেখে তার শরীর শিউরে ওঠে, প্রচন্ড ভয় পেয়ে যায়। তো কিছুটা ভয়ে ভয়ে তিনি আবার হাঁটতে শুরু করেন। আবার বেশ কিছুটা রাস্তা হাঁটার পর তিনি বুঝতে পারেন তার পেছনে কে যেন হেঁটে আসছে। তিনি ভাবলেন যে ভালোই হলো, একটা মানুষ পাওয়া গেল এতক্ষণে। তিনি পেছন দিকে ঘুরে দেখেন 7 ফিটের মতো লম্বা আর পুরো শরীর কালো চাদরে মোড়ানো, মুখটাও চাদরে মোড়ানো, যার জন্য তার মুখটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না। কিন্তু তখন কিন্তু শীতকাল ছিল না, তো এরকম চাদরে সমস্ত শরীর মুড়িয়ে কেউ একজন আসছে, এটা কিন্তু ওনার কাছে ঠিক ভালো মনে হয়নি। যে কি ব্যাপার, কে আসছে? ডাকাত টাকাত না তো? অনেক সময় এরকম চাদরের মধ্যে অস্ত্র থাকে, তো ওনার কাছে মানে এরকমটা মনে হয়েছিল। প্রথম দিকে উনি আসলে ওইভাবে ভয় পাননি। তো রবিনের দাদু ভেবেছিল যে লোকটি তার মতোই হয়তো বা রেল লাইন ধরে কোথাও যাচ্ছে, হয়তো সেও ট্রেন পায়নি, কিন্তু সে খুবই দ্রুত হাঁটছে আর কি। এবং হাঁটতে হাঁটতে তার সামনে দিয়ে একটু আগে এগিয়ে গেল, এবং এগিয়ে গিয়ে হঠাৎ করে মনে হলো সে বাতাসের সাথে মিলিয়ে গেল। তিনি হাতে থাকা টর্চ লাইট আশেপাশে যতদূর যায় আলো, আশেপাশে ডানে বায়ে পেছনে তিনি মেরে দেখলেন যে কোথাও সেই লোকটি নেই, তাকে আর কোথাও দেখা গেল না। এবার রবিনের দাদুর আর বুঝতে বাকি ছিল না যে এই লোকটি আসলে রক্ত মাংসের কোনো জীবন্ত মানুষ নয়। ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। আর এমন একটি জায়গায় তিনি রয়েছেন, এখানে তার আসলে করার কিছুই ছিল না। চিৎকার করেও কোনো আসলে লাভ নেই, কারণ আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই। বাধ্য হয়ে সে আল্লাহর নাম নিয়ে সামনের দিকে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তার আবার মনে হলো পেছনে আবার কেউ হাঁটছে। সে পেছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকিয়ে তিনি যা দেখেন, এটি দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন ভয়ঙ্কর এক অবয়ব দাঁড়িয়ে আছে, যার মাথা নেই ও একটি হাত নেই, আর তার গলা থেকে রক্ত ঝরছে। এবং প্রবীণের দাদুর পেছন দিক থেকে, মানে উনি যখন ঘুরে তাকিয়েছেন আর কি, তখন তিনি যেদিকে যাচ্ছিলেন ওই দিকটা তো তার পেছন দিকে চলে এসেছে, যেহেতু উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। তখন তার পেছন দিক থেকে আবার কেউ একটা হেঁটে আসছে। তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে একটু আগে চাদরে মোড়ানো যাকে দেখেছিলেন যে একটু আগে মিলিয়ে গিয়েছিল বাতাসে, ওই লোকটি তার দিকে এগিয়ে আসছে। এবং যত এগিয়ে আসছে এবার কিন্তু তার চেহারাটি আর ওই কাপড় দিয়ে ঢাকা না, তার চেহারাটি বের করা। এবং যত এগিয়ে আসছে মনে হচ্ছে তার মাথাটা তত বড় হচ্ছে, মানে চেহারাটা তত বড় হচ্ছে। এই দেখে ওনার যে কি অবস্থা তা তো নিশ্চয়ই প্রিয় লিসেনার আপনারা বুঝতে পারছেন। উনি যে তখন দোয়া দুরুদ পড়বেন, মানে এই সেন্সটাও ওনার মাথায় কাজ করছিল না। তারপরে উনি সাহস করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন এবং জোরে চিৎকার দিয়ে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। এবং ওনার যখন জ্ঞান ফেরে তখন তিনি আবিষ্কার করেন স্টেশন মাস্টারের রুমে। তার আশেপাশে অনেক লোক। স্টেশন মাস্টার তাকে সব কথা জিজ্ঞাসা করে এবং তিনি স্টেশন মাস্টারকে সব ঘটনা খুলে বলেন। স্টেশন মাস্টার তার সব ঘটনা বিশ্বাস করে, কারণ হচ্ছে এ ধরনের ঘটনা এর আগেও কিছু লোকের সঙ্গে ঘটেছে। এবং স্টেশন মাস্টার তাকে বলেন যে তুমি যেখানে অজ্ঞান হয়ে পড়েছিলে সেখানে অনেক লোক ট্রেনে কাটা পড়েছে, তো তোমার ভাগ্য ভালো যে তুমি 2 রেল লাইনের মাঝখানে ছিল না। তুমি যদি থাকতা তাহলে সকালের ট্রেন তো তোমার উপর দিয়ে চলে যেত, যদিও তুমি 2 রেল লাইনের মাঝখানে পড়ে থাকতা, কিন্তু তোমার তো ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের সামনের যে অংশটা রয়েছে সেটা তো বেশ নিচু হয়ে থাকে, তো সেটার ধাক্কায় তো তোমার অনেক ক্ষতি হতো বা তুমি মারাও যেতে পারতে। আর যদি তুমি অজ্ঞান হয়ে রেল লাইনের উপরে পড়তা
তাহলে তো 2 ভাগ হয়ে যেতা। তো তুমি ভাগ্যিস 2 রেল লাইনের মাঝখানে না থেকে রেল লাইনের পাশে পড়েছিলা, যার ফলে সকালবেলা লোকজন দেখতে পেয়েছিল এবং এখানে কাছাকাছি রেল স্টেশন ছিল বিধায় তোমাকে এখানে দিয়ে গিয়েছে। তোমার ভাগ্য অনেক ভালো। তো রবিনের দাদার এরপরে প্রচণ্ড জ্বর আসে। জ্বর ভালো হয়ে গেলেও তিনি প্রায় 3 মাস বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছিলেন। অনেক ডাক্তার কবিরাজ উনি দেখান, তো আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বাংলাদেশের সবচেয়ে পুরাতন স্টেশন হচ্ছে জগতী স্টেশন, বা বলতে পারেন আমাদের বাংলাদেশের প্রথম যে স্টেশন এটিও জগতী স্টেশন ছিল। এখনও জগতী স্টেশনে গেলে মনে হবে আপনি আজ থেকে প্রায় 200 বছর পেছনে ফিরে এসেছেন। সেখানকার রেল স্টেশনের অবকাঠামো বা আশেপাশের যে পরিবেশ, একদম দিনের বেলাতেও সেখানে শুনশান নীরবতা থাকে। আমি অনেকবার সেখানে গিয়েছি, দেখেছি। আর মূলত এই ঘটনাটি এই জায়গা কেন্দ্রিকই ছিল। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কারণ আপনারা অনেকেই এই রেল লাইন কেন্দ্রিক ঘটনা শুনতে চান। আমরা সবসময় যদিও বা সেই ঘটনা পাই না। তো অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ভাই শুভকে, যিনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি তিনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। আমরা সেই অপেক্ষায় থাকব এবং আপনাদেরও কাছেও বলবো আপনারাও এরকম চমৎকার চমৎকার সত্য ভয়ের ঘটনাগুলো, হোক সেটা ছোট, হোক সেটা বড়, হোক সেটা মাঝারি আকারের, কিন্তু যেন সত্য হয় ঘটনা, এই সত্য ভয়ের ঘটনাগুলো আপনারা আমাদেরকে পাঠাতে থাকুন। তাহলে আমরাও আপনাদেরকে অনেক চমৎকার চমৎকার ঘটনা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। কিন্তু আপনারা যদি না পাঠান, আমার একার পক্ষে কিন্তু এত ঘটনা সংগ্রহ করা সম্ভব নয়। আপনারা পাঠাচ্ছেন বলেই আমি রেগুলার আপনাদের সামনে ঘটনা নিয়ে আসতে পারছি। কিন্তু আপনারা যদি না পাঠান তাহলে হয়তোবা এভাবে রেগুলার আসতে পারবো না, মাঝে মাঝে আসতে পারবো। এই জন্য আপনাদের কাছে ঘটনার প্রত্যাশায় থাকলাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহিল কাফি ভাইয়া। উনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, আর ওনার বাড়ি রাজশাহী জেলার পবাতে। আর যে ঘটনাটি উনি মূলত আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার মামির দাদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময়কাল 70-এর দশকের শেষ দিকে। তো ওই সময়টাতে ওনার মামির দাদা দাদির আর্থিক অবস্থা ভালো ছিল না, মানে বেশ গরিবই ছিলেন। তো ওই সময়ে ওনার মামির দাদা দাদি, বিশেষ করে দাদা আর কি, অনেক কষ্ট করে কিছু ধানের জমি লিজ নিয়েছিলেন ফসল ফলানোর জন্য। আর নিজেদের আসলে ওইরকম কোনো জমি ছিল না। ওই আমরা এটাকে বর্গা বলি আর কি, বর্গার মাধ্যম দিয়ে আরেকজনের কাছ থেকে জমি নিয়েছিলেন। তো যেহেতু ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, দাদা দাদি মিলেই দুজন মিলে মাঠে কাজ করতেন। স্পেশালি দাদা কাজ করতেন, দাদি তার কাজে সহযোগিতা করতেন। তো ওই সময়টাতে দাদি সন্তান সম্ভব ছিলেন। তো একদিন দাদা আর দাদি মাঠে কাজ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। দাদা আর দাদি বাড়িতে আসার পথে একটা বাঁশের ঝাড় পড়ে আর কি। হ্যাঁ, তো ওই কিছু বাঁশের ঝাড় পড়ার কারণে ওই দিক দিয়ে আসতে হয়, আসলে অন্য কোনো রাস্তা ছিল না। তো দাদা দাদি যখনই পাশ দিয়ে আসছিলেন, হঠাৎ করে ওই বাঁশের ঝাড়ের মধ্যে থেকে একটা দমকা হাওয়া এসে ওনাদের গায়ে লাগে। দাদা দাদি দুজনের গায়ে লেগেছিল। তো দাদি কিছুটা ভয় পেল, দাদা অভয় দেয় যে ও কিছুটা। এরপরে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি, মোটামুটি 5-7 দিন একদম স্বাভাবিক আর কি, কোনো ঘটনা ঘটেনি। আর ওনাদের বাড়ির পাশে একটি কুয়া ছিল, কুয়া থেকে মানে পানি নিত প্রতিদিন, সকাল দুপুর বিকাল বা সন্ধ্যা যখন প্রয়োজন হতো তখন পানি নিত আর কি। বিশেষ করে দাদি পানি নিত। ওই কুয়ার মধ্যে একটা দড়ি নামিয়ে দিত, ওই দড়ির সাথে বালতি বাঁধা থাকতো। ওই বালতিতে পানি উঠানোর পরে পানিটা আবার ওনার কলসিতে ভরে নিতেন, এরকম করে পানি নিতেন আর কি। আর ওনাদের পানির মানে খাবার পানির একমাত্র উৎসই ছিল ওই একটি মাত্র কুয়া।
আর আমার বাড়ি থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট হেঁটে ওই কুয়ার কাছে যেতে হতো, আসলে অতটা দূরেও ছিল না। তো এক সন্ধ্যায় দাদি যথারীতি কুয়ার কাছে যায় এবং কুয়াতে থাকা দড়ি টেনে পানি তোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই দাদি কুয়ার মধ্যে থাকা বালতিটি উনি তুলতে পারছিলেন না। ওনার কাছে মনে হচ্ছিল বালতিটি কেউ নিচ থেকে জোর করে ধরে রেখেছে। উনি অনেক চেষ্টা করার পরে যেহেতু তুলতে পারছিলেন না, আর এইভাবে বালতি কখনো নিচে আটকেও যায় না, তো দাদি ভয়ে চিৎকার করে দাদাকে ডাকতে থাকে যে কি ব্যাপার, এরকম হয়েছে কেন। ওনার হাজবেন্ডকে ডাকতে থাকে আর কি, দাদাকে ডাকতে থাকে। তো দাদা দূর থেকে ডাক শোনে, তো দাদা কিছুক্ষণের মধ্যেই কুয়ার কাছে চলে আসে। তারপর দাদাকে এই ঘটনা বলার পর দাদা কুয়ার দড়ি ধরে টান দেয়। অদ্ভুত ব্যাপার হলো সাথে সাথে ওই বালতিটি উপরে চলে আসে, স্বাভাবিকভাবে যেভাবে আসে আর কি, কোনো সমস্যা হয় না। দাদা দাদিকে বলে, সারাদিন তোমার কাজ করার ফলে তোমার হয়তো বা হাতে শক্তি কমে গেছে, এই কারণে তোমার এরকম কষ্ট হয়েছে। আসলে কিছু না, স্বাভাবিকই তো ছিল, সবই তো একদম আমি তো তুললাম, কোনো অসুবিধা তো হয়নি, তো এটা তোমার মনের ভুল। এই বলে দুজন মিলে আবার বাড়ি চলে আসে। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে শুরু হয় দাদির অদ্ভুত আচরণ। সে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, আর দাদা যখন জিজ্ঞেস করে এই কি হয়েছে, কি বলো, এই বলার সাথে সাথে দাদি দাদার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার শুরু করে, গালিগালাজ শুরু করে, বিশ্রী ভাষায় কথা বলে, আর ওনার চুলগুলো ভয়ানকভাবে এলোমেলো করে ফেলে উনি। আর দাদা যখন ওনাকে থামানোর চেষ্টা করছিল, ওনার শরীরে এমন অদ্ভুত এবং অনেক শক্তি চলে আসে, যার ফলে দাদা কিছুতেই দাদিকে ধরে রাখতে পারছিলেন না। তো দাদা কিছুটা চিৎকার চেঁচামেচি করেন, পাড়ার আশেপাশের প্রতিবেশীকে ডাকেন। প্রতিবেশীরা যখন আসে, বিশেষ করে প্রতিবেশী মহিলাদেরকে বলেন যে একে একটু ধরো, তো প্রতিবেশীর মহিলারা কোনোভাবেই তাকে ধরে রাখতে পারছিলেন না। পরবর্তীতে পুরুষ লোকও আসে, তারাও কিছুতেই তাকে ধরে রাখতে পারছিলেন না। এরপর পাশের গ্রাম থেকে কবিরাজ ডাকা হয় আর কি। তো কবিরাজ আসে, কবিরাজ এসে বলে যে এর ঘাড়ে জিন এসেছে, জিনে আসর করেছে এর উপর, তাকে হাজির করতে হবে। তো কবিরাজ তার রিচুয়ালের মাধ্যমে জিনটিকে হাজির করে। প্রথমে জিনটি কিছু বলতে না চাইলেও পরে বলে, দাদি যখন বাঁশঝাড় দিয়ে আসছিল তখনই দাদিকে ওই জিনটির পছন্দ হয়। তো জিনটি বলে যে আমরা কোনো খারাপ জিন নই, আমরা ভালো, তার ক্ষতি করার উদ্দেশ্যে আমরা আসর করিনি, আর আমরা 7 ভাই, আমাদের কোনো বোন নেই, তাকে আমাদের দেশে নিয়ে গিয়ে আমাদের বোন বানাবো, এটাই আমাদের ইচ্ছা। তার কোনো কিছুর অভাব হবে না, এখানে সে অনেক কষ্টে আছে, তো আমরা তাকে নিয়ে যাব, তার কোনো কিছুর অভাব হবে না। কিন্তু কবিরাজ বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ তিনি বিবাহিত, তিনি সন্তান সম্ভবা, তার সংসার রয়েছে, তো তোমরা একে নিয়ে যাবা, তোমাদের বোন বানাবা, এটা তো ঠিক না। আর একজনের সংসার ভেঙে দিয়ে তোমরা নিয়ে তার বোন বানিয়ে রাখবা, এটা তো অন্যায়। কিন্তু জিন কিছুতেই সেই কথা মানতে নারাজ। সে বলে যে আমাদের পছন্দ হয়েছে, আমরা ওকে বোন বানাবো, তাকে নিয়ে যাব। কবিরাজ বলে যে একে ছেড়ে দেওয়ার বিনিময়ে তুমি কি নিবা বলো। তখন ওই জিন বলে যে তুমি কি দিবা আমাকে, আমি যা চাবো তুমি তা দিতে পারবা, তুমি যা দিবা আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকেও অনেক বহু বহু গুণ বেশি দিয়েছে, সুতরাং আমাদের কিছুই লাগবে না। প্রিয় লিসেনার্স, আমরা স্বাভাবিকভাবে কি দেখি, জিনেরা বলে যে গরু দাও, ছাগল দাও, এটা দাও, ওটা দাও, 1 মণ দুধ দাও, বা পায়েস তৈরি করে দাও, খিচুড়ি রেঁধে দাও, বিরিয়ানি রেঁধে দাও, এই জিনিসটা তো বলে। কিন্তু এইবার এরকম এই ঘটনাতে আমি দেখতে পেলাম যে জিন বলে যে আমাদের কিছুই লাগবে না, তাদের প্রচুর আছে, তাদের কোনো কিছু লাগবে না, তারা একেই নিতে চায়। এখন কবিরাজ তো পরে মহাবিপদে, যে একে তো কোনোভাবে মানানো যাচ্ছে না, আর কবিরাজ তার রিচুয়াল দিয়ে ওই জিনকে কোনোভাবেই বোতলে বন্দিও করতে পারছে না। তো কবিরাজ কোনো মতে ঝাড়ফুঁক করে আপাতত জিনটাকে ছাড়িয়ে দিয়ে কবিরাজ চলে যায় এবং বলে যে আমার পক্ষে পরিপূর্ণভাবে এর ট্রিটমেন্ট করা সম্ভব হবে না।
তবে ওই সময় সাময়িকভাবে জিনটি চলে গেলেও মোটামুটি 4 থেকে 5 দিন একদম সব কিছু স্বাভাবিক, কোনো সমস্যা নেই। সবাই মনে করে হয়তোবা জিন চলে গেছে, আর কখনো আসবে না। মোটামুটি 4-5 দিনের আচরণে এরকমটাই মনে হয়েছিল। সমস্যা হলো একদিন আবার সন্ধ্যায়, মানে ওই 4-5 দিন পরে আর কি, সন্ধ্যার সময় দাদি যায় কুয়াতে পানি আনতে। তো সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে এসেছে, দাদি আর আসে না। এদিকে দাদা দেখে যে তার স্ত্রী আসে না, মানে দাদি আসে না, তখন সে দাদিকে খুঁজতে বের হয়। সে যখন কুয়ার কাছে যায়, গিয়ে দেখে দাদির যে কলসিটি নিয়ে তিনি এসেছিলেন, ওই কলসিটি শুধু পড়ে আছে, কিন্তু দাদির কোনো সন্ধান নেই, কোথাও দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা গ্রামের মানুষদেরকে বলে যে এই ঘটনা, কলসি পড়ে আছে কিন্তু আমার স্ত্রী নেই। গ্রামের মানুষ সেই কবিরাজকে আবার ডেকে নিয়ে আসে, কিন্তু কবিরাজ তার রিচুয়ালের মাধ্যমে কিছুতেই কোনো উত্তর দিতে পারে না, যে দাদি কোথায় আছে, কি আছে, কিচ্ছু বলতে পারে না। তো যাই হোক, 1 দিন 2 দিন চলে যায়, দাদির আর খোঁজ খবর পাওয়া যায় না। কিন্তু 3 দিনের দিন সন্ধ্যায় দাদার কাছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে এসে বলে যে দাদিকে সে কুয়ার পাশে পড়ে থাকতে দেখেছে। এই কথা শুনে দাদা তো কুয়ার কাছে দৌড়ে চলে যান, গিয়ে দেখেন যে দাদি কুয়ার পাশে পড়ে আছে, আর তার অবস্থা, মানে তার মনে হচ্ছে না যে উনি আসলে 3 দিন এরকম অন্য কোথাও ছিল, একদম স্বাভাবিক মনে হচ্ছে উনি ঘুমিয়ে আছেন, কিন্তু উনি অজ্ঞান ছিলেন মূলত। তো তাকে বাড়িতে নিয়ে আসা হয়, তাকে জ্ঞান ফেরানো হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এই 3 দিন কোথায় ছিলে, কি হয়েছিল তোমার সাথে। উত্তরে দাদি যেটা বলেন সবাই খুব অবাক হয়ে যায়। দাদি বলেন, আমি যখন কুয়ার কাছে গিয়ে পানি তোলার জন্য দড়ি ধরে টান দিই, সাথে সাথে আমার ওই দড়ির সাথে কে যেন টান দিয়ে আমাকে পানির মধ্যে নিয়ে যায়, আমি পানির মধ্যে পড়ে যাই। পানির মধ্যে গিয়ে দেখি যে নিচে কাচের কি সুন্দর সুন্দর বাড়ি, অনেক অনেক ঘর মানে ঘর ভর্তি সোনা রূপাতে পরিপূর্ণ, আর অনেক খাবার, এত সুন্দর ফল মূল অন্যান্য খাবার যেগুলো আমি কখনো চোখেও দেখিনি। আর ওখানে অনেক সুন্দর সুন্দর মানুষ রয়েছে, আর আমি 7 জন জিনকে দেখি সেখানে, আমাদের মতোই মানুষের মতো দেখা যাচ্ছে, চেহারা অনেক সুন্দর। তো ওই জিনের মধ্যে থেকে যে সবার যে বয়োজ্যেষ্ঠ যিনি, তো উনি হচ্ছেন, এরা 7 জনই হচ্ছে 7 ভাই, আর এরা হচ্ছে বড় ভাই। তো ওই বড় ভাই এসে বলে যে তুমি তোমার যা খুশি তুমি তা নেও এখান থেকে, কোনো সমস্যা নেই, কিন্তু বিনিময়ে তোমাকে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে, তোমাকে আমরা বোন বানিয়ে রাখতে চাই। কিন্তু দাদি কিছুতেই নাকি রাজি হচ্ছিলেন না, তিনি একাধারে কান্নাকাটি করতে থাকেন। এদিকে ওই জিনদের কিন্তু মন গলছিল না, কিন্তু এই 7 ভাইয়ের মধ্যে সবার যে ছোট ভাই, তার আবার মনে খুব মায়া। তিনি দাদির এই কান্নাকাটি দেখে তার খুব মায়া লাগে। তখন সে নাকি দাদিকে বলে, তোমাকে কিন্তু অনেক খাবার দেয়া হবে, কিন্তু তুমি কিন্তু কিচ্ছু খাবে না, তবে তোমাকে যদি ভাত দেয় সেটা তুমি খেতে পারো, কিন্তু ভাত কিন্তু তোমাকে 2 ধরনের দেবে, এক হচ্ছে সাদা ভাত আর একটা হচ্ছে লাল ভাত। তুমি যদি তোমার জগতে ফিরে যেতে চাও তবে ভুলেও তুমি লাল ভাত খাবে না, তুমি অবশ্যই সাদা ভাত খাবে। তুমি যদি একবার লাল ভাত খেয়েছো তাহলে সারা জীবন না চাওয়া সত্ত্বেও তোমাকে এখানেই থাকতে হবে। আর যদি তুমি তাদের কাছে কিছু চাও, কারণ তারা তোমাকে অনেক কিছু দিতে চাইবে, কিন্তু তুমি নিজের থেকে কিচ্ছু বলবা না যে আমাকে এটা দাও বা ওটা দাও, তুমি বলবে আপনারা আমাকে যেটা দিবেন আমি তাতেই খুশি। খবরদার তাদের দেয়া কোনো কিছু জিনিস তুমি নিবা না, নিলে কিন্তু তুমি বিশাল বিপদে পড়ে যাবা, সারা জীবন তাদের আজ্ঞাবহ হয়ে থাকতে হবে। তাদেরকে তারা ভাত দেয়, সত্যি লাল ভাত এবং সাদা ভাত। তো দাদি যখন লাল ভাত এবং সাদা ভাতের মধ্যে থেকে সাদা ভাতটি খেয়ে নেয়, তখন দাদি নাকি ওই 7 জন জিনের চেহারার দিকে তাকিয়েছিল। দেখেন এর মধ্যে সবার ছোট ভাই যে, তার মুখ হাস্যোজ্জ্বল, কিন্তু অন্য 6 ভাইয়ের মুখ বেজার,
মনে হচ্ছে তাদের কাছ থেকে কেউ কোনো কিছু ছিনিয়ে নিয়েছে। মন খারাপ, যদিও বা দাদির তাদের মন খারাপ দেখে তারও খারাপ লেগেছিল, কিন্তু একজন মানুষ হিসেবে তো এইভাবে জিনদের সাথে থাকা সম্ভব নয়। এরপরেও তারা অনেক চেষ্টা করে দাদিকে তাদের কাছে রেখে দেওয়ার জন্য, অনেক অনুরোধ করে, কিন্তু তারা অসফল হয়। দাদি তার সিদ্ধান্তে অটুট থাকে। আর এরপর তারা দাদিকে আর রাখতে না পেরে দাদিকে তারা কুয়ার পাশে রেখে আসে। এরপরে দাদির সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আস্তে আস্তে দাদা দাদির আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে, তারা সচ্ছল হয়ে যায়, বেশ জমি জমার মালিকও হয়ে যায়। পরিশ্রমের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে তাদের অবস্থা ফিরিয়ে দিয়েছিলেন। এখানে জিনদেরও হয়তোবা কোনো হস্তক্ষেপ ছিল, এটা আমরা ঠিক নির্দিষ্ট করে বলতে পারবো না। আর এখন দাদা যদিও জীবিত নেই, দাদি জীবিত আছেন, তাদের সন্তান রয়েছে। এই ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে, যে কুয়ার নিচে একটা অদ্ভুত জগৎ, সেই জগতে জিনেরা থাকে, যেটা আসলে কেউ কল্পনাই করতে পারেনি, বা আমরা মানুষরা তো সেটা কল্পনাই করতে পারি না। তো দাদি এখনও জীবিত আছেন, বেশ ভালো আছেন। তো ধন্যবাদ আব্দুল্লাহিল কাফি ভাই, আপনি চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আমরা সবসময় সত্য ঘটনা খুঁজি, আর সবসময় ঘটনা যে একদম ভয়ের হতে হবে আমরা এটা চাই না। আমরা চাই যে সত্য ঘটনাগুলো আপনাদের মাধ্যম দিয়ে যাতে লিসেনারদেরকে শেয়ার করতে পারি। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।